নমস্কার। আমার ইউটিউব চ্যানেল বাঙালি আড্ডাতে আপনাদের স্বাগত। আমার আজকের বিষয় উদয় শঙ্করের কল্পনা। এখন ভারতীয় চলচ্চিত্রে সত্যজিৎ রায়ের তো অবদান অনেক। তার মধ্যে আমার যেটা মনে হয় একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ অবদান হলো ভারতীয় চলচ্চিত্রে রিয়েলিজম বা বাস্তবতা প্রণয়ন করাটাই সত্যজিৎ রায়ের অন্যতম গুরুত্বপূর্ণ অবদান। কিন্তু এটা কোনো ভাবার কারণ নেই, এই সত্যজিৎ রায়ের পথের পাঁচালী ছবির মাধ্যমেই প্রথম ভারতীয় চলচ্চিত্রে বাস্তবতা এসেছিল। তার আগে বেশ কয়েকটি ছবিতে বাস্তবতার চিহ্ন দেখা গিয়েছিল, যেমন 1944 সালে বিমল রায়ের উদয়ের পথে, 1948 সালে উদয় শঙ্করের কল্পনা এবং 1950 সালে নিমাই ঘোষের ছিন্নমূল। অর্থাৎ সলতে পাকানোর কাজটা এনারা করেছিলেন, প্রদীপটা জ্বালিয়েছিলেন সত্যজিৎ রায়, একথা বলাই যায়। এখন আমি এবারে উদয় শঙ্করের কল্পনা নিয়ে কিছু কথা বলতে চাই। সেটা হচ্ছে উদয় শঙ্করের মনে কল্পনা ছবির জন্ম ঠিক কবে বলা খুব মুশকিল। খুব আশ্চর্য হওয়ার কিছু থাকে না যদি কেউ প্রস্তাব করে যে প্যারিসের সেই দারিদ্রের দিনগুলোই নাচের বিষয় এবং নাচের দল নিয়ে ভাবনা চিন্তার সময়ই সিনেমার পোকাটাও ঢুকে গিয়েছিল শিল্পীর মগজে। একটা খুব পুরনো ছবি অনেকে দেখেছেন, আবার অনেকেই দেখেননি। ছবিটি মোহন খক্করের বইয়ে, যেখানে এক নিতান্ত শর্টস পরা নবীন উদয় শঙ্করের বায়োস্কোপ ক্যামেরায় ছবি তোলার কাজ শিখছেন। জানতে ইচ্ছে করে তিনের দশকের মাঝামাঝি সময়ে দুর্ধর্ষ ফটোগ্রাফার বিমল মুখোপাধ্যায়ের সঙ্গে তার বন্ধুত্ব হওয়ার পর আলোকচিত্র নিয়ে তাদের মধ্যে কিছু কথা হয়েছিল কিনা। 8-এর দশকের মাঝামাঝি পরলোক গমন করেন বিমল বাবু, আর তার দু চাকার দুনিয়া ভ্রমণ কাহিনীতেও এই মর্মে কিছু বলা নেই। ফলে সিনেমা নিয়ে উদয় শঙ্করের কিছু আলাপ আলোচনা হয়ে থাকলেও বিমলবাবুর সঙ্গে তা জানার সুযোগ কিন্তু নেই। এই আফসোস আমাদের যাওয়ার নয় যে বিমলবাবু ইউরোপ থেকে ফিরে আসার পর তার ক্যামেরায় আর আমরা উদয় শঙ্করকে পাইনি। আলমোড়ায় তার নৃত্যকেন্দ্রে নাচ শেখাতেই কি কল্পনার চিন্তা মাথায় আসে উদয় শঙ্করের? হাজার হোক, এটা ভুলে গেলে চলবে না যে আলমোড়ার পাঠ্যসূচির কেন্দ্রীয় বিষয়টি ছিল কল্পনা বা ইমাজিনেশন। ফটোগ্রাফিতে উদয় শঙ্করের নেশা ধরে শৈশবে। ড্রয়িং মাস্টার অম্বিকাচরণ বাবুর কাছেই তার ক্যামেরা হাতে খড়ি। ইউরোপে নাচ নিয়ে মেতে ওঠার পর সুযোগ পেলেই ক্যামেরাতে ছবি তুলতেন উদয় শঙ্কর। একটা সময় পাথে স্টুডিওর সিনেমাটোগ্রাফির প্রশিক্ষণ নিয়েছিলেন তিনি। অ্যালিস বোনারের সঙ্গে যখন ভারতে এলেন, 8mm মুভি ক্যামেরায় অসংখ্য রোল এক্সপোজ করেছিলেন শিল্পী। তবে তার আঁকা ছবির মতো সেই ছায়াছবি আজ ধরা ছোঁয়ার বাইরে। কোথায় গেছে হারিয়ে তা কেউ জানে না। প্রথম যৌবন থেকেই চলচ্চিত্রের মতি ছিল উদয় শঙ্করের। তার কারণ অবশ্যই ফর সিনেমাস সেক নয়, সিনেমাকে নাচের এক সূক্ষ্ম মাধ্যম বলে মনে হয়েছিল তার। আলমোড়ায় থাকতে থাকতেই ফিল্মকে নৃত্যের প্রচার ও প্রসারের এক প্রবল হাতিয়ার হিসেবে কাজে লাগানোর স্বপ্ন দেখা শুরু হয়। নিজের কল্পনার ভিত্তিতে তার এক সেরা শিষ্য গুরু দত্তকে নিয়ে চিত্রনাট্য লিখে নেন আলমোড়াতে। সেই চিত্রনাট্যের ভিত্তিতেই শেষ অবধি যে ছবি তিনি তোলেন তা এক বিস্ময় বলা যেতে পারে। টেকনিকের দিক থেকে কল্পনা এতই সাহসী ও মৌলিক এবং দৃশ্যের দিক থেকে এতটাই গুঁড়ো এবং স্ফূর্তিময় যে মুক্তি পাওয়ার মুহূর্ত থেকেই ছবিটি ক্লাসিকের মর্যাদা পেয়েছে এই ফিল্ম দুনিয়ায়। কল্পনাকে ফাইন্যান্স করেছিলেন স্যার চুনিভাই রণছড়রা। প্রথম বাজেট ছিল 11 লক্ষ টাকা। পরে বিশ্বযুদ্ধের কারণে স্টকের দাম বেড়ে বাজেটের চেহারা বদলে যায়। অবশেষে 1947 সালে ছবির কাজ যখন শেষ হয়, ততদিনে ব্যয় পৌঁছে গিয়েছে 22 লক্ষ টাকাতে। প্রথমে শুটিং হওয়ার কথা ছিল কলকাতাতে,
পরে মাদ্রাজের জেমিনি স্টুডিওতে ব্যাপক সুযোগ সুবিধার কথা জেনে উদয় শঙ্কর দক্ষিণে পাড়ি দেন। ৮০রও বেশি নাচের সিকোয়েন্স তুলতে ৯০ দিনের শুটিং হয়। ১ সপ্তাহ করে দিনের শিফট এবং ১ সপ্তাহ করে রাতের শিফট, এভাবেই কাজ চলেছে। কোনো কারণেই শুটিং থামানোর কোনো প্রশ্নই ছিল না। উদয় শঙ্কর শুটিং চলাকালীন জ্বরে পড়লেও কাজ থামেনি। তিনি ডাক্তারের পরামর্শে বিশ্রাম নিতে রাজি হননি। শেষে ওর জ্বরের সময় স্টুডিওতে একটা বিছনা এনে রাখা হয়েছিল। চিন্তা ভাবনা পরিকল্পনা ছাড়াও আরো নানা দিক থেকে কল্পনা ছিল স্বতন্ত্র চরিত্রে। যেমন ধরা যাক, অভিনেতা অভিনেত্রীর ক্ষেত্রে শিল্পে কাজের অভিজ্ঞতা আছে এমন অভিনেতা একজনও ছিলেন না এই ছবিতে। তাদের সবারই দক্ষতা প্রশিক্ষণ নাচে। ৩০-এর ওপর পুরুষ ছিল, প্রত্যেকেই কথাগুলিতে প্রশিক্ষিত, আর ২০ জনের মতো মহিলা শিল্পীরা সবাই নৃত্য পটীয়সী। পরে এদের কেউ কেউ যেমন ললিতা, পদ্মিনী, উষা, কিরণ ডাকসাইডে নায়িকা হয়েছিলেন হিন্দি ছায়াছবি। কলাকুশলীর দিক থেকে কল্পনায় বসেছিল চাঁদের হাট। চিত্রনাট্যে গুরু দত্তের কথা আগেই বলেছি, যদিও তৎকালে গুরু নিতান্তই এক তরুণ প্রতিভা। ললিতা, পদ্মিনী, উষা কিরণও ছোটখাটো রোল করেছেন। তবে সংলাপে হাত লাগিয়েছিলেন অমৃতলাল নাগর, গীত রচনায় প্রসিদ্ধ কবি সুমিত্রানন্দন পন্থ, মণিপুরী নৃত্যের নির্দেশনায় গুরু আমরি সিং এবং নায়িকার ভূমিকায় ও পোশাক পরিকল্পনায় ততদিনে উদয়ের সঙ্গে জোরে নেচে বিখ্যাত তার ধর্মপন্থী পত্নী অমলা শঙ্কর। কল্পনার কাস্ট লিস্টে যে অমলের নাম এসেছে অমলা উদয় শঙ্কর হিসাবে, আজকের দিনে ফিল্ম আলোচনার ভাষা বলতে গেলে উদয় শঙ্করকে বর্ণনা করতে হয় কল্পনা ছবির অথর বা রচয়িতা বা শিল্পী হিসাবে। পরিচালনার ভাবনা তাবৎ দায়িত্ব ছিল তার উপর, উপরন্তু তিনি ছিলেন ছবির নায়ক উদয়নের ভূমিকায়। কল্পনা যে উদয় শঙ্করের এক ঈষৎ প্রচ্ছন্ন আত্মজীবনী তা বুঝতে অসুবিধা হয়নি সেদিনের দর্শকের। আলমোড়ায় তার নৃত্যকেন্দ্র স্থাপনের বৃত্তান্ত দিব্য বিবৃত আছে এই চলচ্চিত্রতে। তবে নেহাত আত্মজীবনীমূলক হয়েই কল্পনা থেমে যায় না, সারা ছবি জুড়ে আছে শিল্পীর কলাতত্ত্ব, জীবন দর্শন। মিলনান্ত পরিণতি সত্ত্বেও ছবিতে নানা মাত্রায় ট্র্যাজেডি জড়িয়ে আছে। দেশ ও সমাজ সম্পর্কে শিল্পীর জমে ওঠা সমালোচনা ওর মর্মপীড়াও ব্যক্ত হয়েছে ছবিতে। জীবনের শেষ দিন অবধি উদয় শঙ্করের বিশ্বাস ছিল মানুষের প্রতি, মানুষের প্রতি। সমাজ যে সমাজে মিলনের সেতু গড়ে দেয় শিল্প, যদি তার সুষ্ঠু প্রয়োগ হয় জীবনে। কল্পনা মোহন খবরের মতে উদয় শঙ্করের সেই বিশ্বাসের ছবি। সমসাময়িক সিনেমা অনুরাগীদের ওপর কল্পনার প্রমাণের এক জাজ্জল্য প্রমাণ তৎকালে তরুণ সত্যজিৎ রায় সেই সময় অন্ধকার সিনেমা হলে বসে কল্পনা দেখতে দেখতে নিজস্ব ব্রাউনি ক্যামেরায় ছবির নানা আশ্চর্য শটের ছবি তুলেছিলেন। সত্যজিৎ বাবু ওই ছবি মুক্তির দিনগুলিতেও কল্পনা দেখেছিলেন 14 বার। তারপর কপাল চাপড়ে ওর স্বভাবসিদ্ধ ভঙ্গিতে মন্তব্য করেছিলেন, ভাবা যায় না কি একটা ছবি করে বসে আছেন ভদ্রলোক। বলা তথ্যচিত্র করার আগে সত্যজিৎ রায় উদয় শঙ্করের কাছে গিয়েছিলেন ফিল্মের নাচ ধরার টেকনিক সম্পর্কে আলোচনা করতে। কল্পনার সব অনুরাগী এক ব্যাপারে একমত যে ছবির দৃশ্য ভাবনা অকল্পনীয়। ছবির বেশভূষার মধ্যে কোনো নাটকীয়তা বা চড়া ভাব নেই। সেই সময় ছবিতে যা প্রায় প্রয়োজনীয় ছিল। উদয়ের আরেক তরুপের কাজ ছিল সেট ডিজাইন। কোথাও কোনো বহুমূল্য সজ্জা নেই, ফ্রেম, কাট আউট বা ব্যাকড্রপের ঝড় ওঠে না। সাধারণ কাঠের ব্লক সাজিয়ে সাজিয়ে আর তাতে আলো আঁধারির খেলা ঢেলে উদয় শঙ্কর তার মায়ার জগৎ তৈরি করেছিলেন। চিত্রকরের চোখ দিয়ে এককালে ওর নাচ সাজিয়েছিলেন উদয়, এখন সেই নাচ ও তার সরল পরিপার্শ্ব নিয়ে আরেক ইন্দ্রজাল গড়লেন বলা যেতে পারে তিনি। নাচকে আর মঞ্চের শিল্প নয়, সরাসরি জীবনের ছবি হিসাবে প্রক্ষেপ করলেন তিনি। নৃত্যেরই ছবি কল্পনা, তবে নৃত্য এখানে ফিল্মের ভাষায় নয়, ফিল্মের ভাষাতেই ধরা, যার প্রশংসা করে শেষ করতে পারছেন না বা পারতেন না সত্যজিৎ রায়। কল্পনা মুক্তি পায় 1948-এর 13 ফেব্রুয়ারি বোম্বাইয়ের 5টি এবং দেশের অন্যত্র 17টি হলে। পরের বছর 1959 সালে ব্রাসেলস ফিল্ম ফেস্টিভ্যালে পুরস্কৃত হয় এই কল্পনা। কিন্তু বাণিজ্যিক প্রভাব হিসাবে এটি চরম ব্যর্থতার মুখে পড়ল।
ভারত স্বাধীন হওয়ার স্বল্পকালের মধ্যে দুটো ট্র্যাজেডি সহসা চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিল দেশের মানুষ কত কম বুঝেছে তাদের সেরা দুই নায়ক। ট্র্যাজেডি দুটি যথাক্রমে গান্ধী হত্যা এবং কল্পনার বাণিজ্যিক বিপর্যয়। কল্পনার পর উদয় শঙ্কর যে আরেকটি চলচ্চিত্র নির্মাণে ব্রতী হলেন না, সে আত্মসংবরণও আজ এতদিন বড় মানুষের মর্মপীড়া ও অনুশোচনার কারণ। তিনি আর ছবি করেন 25 বছরের নিরন্তর সাধনা ও আত্মপ্রয়োগ ওর প্রতিভার মধ্যগগনে পৌঁছেছিলেন কল্পনা উদয় শঙ্কর। এরপরেও 28টা বছর বেঁচেছিলেন তিনি এবং শেষ কবছর বাদে অবিরত কাজও করে গেছেন পরপর। কিন্তু আলমোড়ার নৃত্যকেন্দ্র বন্ধ হয়ে যাওয়া এবং কল্পনার বাণিজ্যিক সাফল্য না পাওয়ার ব্যথা তিনি ভুলতে পারছিলেন না বলে মনে হয়। রবিশঙ্করের মতো একটা সময় ছিল দাদা যা কিছুতে হাত দিতেন তাতেই সোনা ফলেছে। তারপর হঠাৎ সেই পর্বটা মিটে গেল এবং দাদা কিছুতেই সেই স্বপ্নের শিখরে ফিরে যেতে পারলেন না। কল্পনায় কি উদয় শঙ্করের সেই শেষ স্বপ্ন শিখর? যদি আমার এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে আপনারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, কমেন্ট ও শেয়ার করবেন।